নমস্কার, আপনার কথা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। আজ আপনার কথায় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা ভারতের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে প্রাসঙ্গিক বা আলোচ্য বিষয় হয়ে উঠছে বাংলা ও বাঙালি। এই নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার, রয়েছেন আমাদের সঙ্গে সাহিত্যিক আবুল বাশার এবং রয়েছেন সাহিত্যিক দীপান্বিতা রায়। প্রত্যেককেই স্বাগত আমাদের এই আলোচনায়। এই আলোচনার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্র ছুঁয়ে যাওয়া শুধু নয়, সমস্যা যদি হয়ে থাকে তার সমাধানের রাস্তাই বাকি খোঁজার চেষ্টা করব আলোচনা। পবিত্রবাবু, কোনো রাগঢাক না রেখেই একেবারে সরাসরি প্রশ্নে বা প্রসঙ্গে আসব। আমরা কি কোথাও সংকুচিত বাঙালি? সংকুচিত প্রতিবেশ অনুযায়ী একটু হতে হচ্ছে, যাকে বলা যায় ডিফেন্সিভ, সেরকম আমাদের হতে হচ্ছে। আর ডিফেন্সিভ হলে বাঙালি অনেক সময় একটু রেগে যায়, ফলে আমরা একটু রেগেও আছি যে কেন এই ব্যাপারটা ঘটছে। আমরা কারণগুলো জানি না তা নয়, তার কিছুটা ভারতের ইতিহাসে আছে। অন্তত আসাম অঞ্চলে যে ব্যাপারটা ঘটছে সেটা আসাম প্রদেশের ইতিহাসে আছে, অনেক দিন ধরেই ব্যাপারটা ঘটছে। কিন্তু ভারতের অন্যান্য জায়গায় যে ব্যাপারগুলো ঘটছে সেগুলো খানিকটা সাম্প্রতিক এবং ঘটছে, কিন্তু যে শ্রেণীর সঙ্গে, সেই শ্রেণীর বাঙালি সঙ্গেই ঘটছে। অন্য শ্রেণীর বাঙালি, অর্থাৎ যারা ধরো প্রফেশনাল বাঙালি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, তাদের সঙ্গে ঘটছে না। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাঙালি, তাদের সঙ্গে ঘটছে না। যারা একটু নরম, সফট টার্গেট বলে, বেকার, পেটের দায়ে গেছে অন্যত্র, এবং অনেক সময় ধর্মে মুসলমান, এই যে ব্যাপারটা ঘটছে বাঙালি অঞ্চলে, পশ্চিমবঙ্গের বাঙালি, সেই ব্যাপারটা আমাদের একটু ক্রুদ্ধ করছে। ডিফেন্সিভ হওয়ার ফলে একটু ক্রুদ্ধ করছে, এই তো বলতে পারি। বাশারদা, তার মানে কি বিভেদের জায়গা, যেটা হবার কথা নয় ভারতীয় সংবিধান অনুযায়ী, সেটাই সামনে আসছে? এই সমস্যাটা বারবারই ইতিহাসে হয়েছে। এটা মানে ভারতের ইতিহাসে হিন্দু মুসলমান সমস্যা, এখন তার নানা রকম চেহারা, প্রাদেশিকতাও ছিল, আবার প্রাদেশিক সমস্যাগুলো আলাদা আলাদা, এক একটা প্রদেশ এক এক রকম। বাঙালির সঙ্গে সে বিচারে যদি বলো, বাঙালি বলতে আমি প্রথমে সংজ্ঞাটা ঠিক করে নিই, নাহলে বুঝতে অনেক সময় অসুবিধা হয়। সেটা হলো যে বাংলা ভাষায় কথা বলে, রবীন্দ্রনাথ, নজরুল এবং কবি পঞ্চকের গান শোনে, যে তার লোক সংস্কৃতিতে আস্থা রাখে, এমনকি লোক ইসলামকেও বিশ্বাস করে। যেমন মুর্শিদাবাদের লোক আমি, ওখানে মুসলিম মেয়েরা, অল্প লেখাপড়া জানা মেয়েরা বিয়ের গান লেখে, তার সে একটা স্তুতি করে, বরের সুখ্যাতি করে, কিন্তু বরটা আসলে কৃষ্ণ রূপে বরকে বরণ করে। এ তো কোথাও নেই। এই বাংলা ভাষায় কথা বলে, বাংলাতে গান লেখে, তার ঘরের সন্তানরা পেটের দায়ে বিভিন্ন রাজ্যে যাচ্ছে, এমনকি আরবেও চলে যাচ্ছে। তাদের সন্ধান আমরা রাখি না খুব ভালো করে। এই যে সমস্যা, এই জিনিসটা অন্য রাজ্যের লোক বুঝতে পারবে না। বাঙালি যত রকমের জাতি ভারতবর্ষে আছে, তার মধ্যে বাঙালির বিশেষত্ব খুব অদ্ভুত, যে এ সবচেয়ে সংমিশ্রিত জাতি, সবচেয়ে বেশি, মানে বিভিন্ন উপাদান, এমন বিপরীত উপাদান। বাঙালির মধ্যে ইসলাম আছে, হিন্দু তো আছে, বৌদ্ধ আছে, এবং ইসলাম আর বৌদ্ধ পরস্পর মানে অ্যান্টিথিসিস বলা যায়। ধর্মের দিক থেকে যদি ধরো, তাহলে বৌদ্ধ ধর্ম আর ইসলাম সম্পূর্ণ বিপরীত ধর্ম। এই বাঙালিকে আমার কীরকম মনে হয়, যদি তুমি বলো যে একটা সাহিত্যিক উপমা দিয়ে বলুন, তাহলে আমি বলবো এটা বলে ঝিনঝোলা, মানে আলখাল্লা। ফকির যে আলখাল্লাটা পরে তাতে তাপ্পি দেওয়া, এমনকি নতুন যেটা পড়ছে সেটাও কিন্তু বিভিন্ন রং দিয়ে ওটা সাজানো হয়।
সেদিনও কোথাও আমার মধ্যে বাউল আছে, আমার মধ্যে ব্রাহ্মণ আছে। রবীন্দ্রনাথ বলছে না যে রবীন্দ্রনাথকে তার এক বন্ধু, মুসলিম বন্ধু একবার বললে, আমাদের তো মা মাসিরা তো ব্রাহ্মণীর কোলে পিঠেই মানুষ হয়েছে। এটা রবীন্দ্রনাথ ভুলতে পারেননি। ব্রাহ্মণীর কোলে পিঠে মানুষ হয়েছে আমাদের মা মাসিরা, মানে ব্রাহ্মণের সঙ্গে মুসলমানের সম্পর্কটা বুঝতে পারছো? এটা রবীন্দ্রনাথ কিন্তু অভিজ্ঞতা থেকে বলছেন। তারপরে কবে থেকে বাঙালি এরকম? বাসারদা, এই সংমিশ্রিত জাতি যেটা আপনি বললেন, ঠিক সেই জায়গা থেকে দীপানিতাদি, আমরা তো মানে এই আসা যাওয়া, সবাইকে ওয়েলকাম করা, এই সংস্কৃতির মধ্যে দিয়েই তো রয়েছি। তাহলে এই প্রশ্নটা উঠছে কেন, আর এখনই বা কেন? আমি বলছি, আমি বাসারদা যেটা বললেন, এই সংমিশ্রণ, এবং এই সংমিশ্রণই হয়তো আজকের এই প্রশ্নের উৎস। আমি সেই জায়গায় যাব। তার আগে আমি পবিত্রবাবুকে, মানে স্যারের ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস আমার বলার, সেটা হচ্ছে যে স্যার বললেন যে যারা প্রফেশনাল তাদের উপর অত্যাচার হচ্ছে না বা তাদের উপর ইয়ে হচ্ছে না। আমার কিন্তু মতে যাদের উপর হচ্ছে তারাও প্রফেশনাল, হ্যাঁ, তারা ভীষণ রকম পেশাদারি লোক, হ্যাঁ, এবং তারা খুব সবাই যে খুব পেটের দায়ে গেছে তা কিন্তু নয়। তারা স্কিলড লেবার, আমরা এই শব্দটা আজকাল আর ব্যবহার করি না, তারা স্কিলড লেবার। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তারা ভালো কাজ জানে বলে, তারা ভালো কাজ করে বলে পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কাজের প্রয়োজন ছিল, বেশি মাইনে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমার মনে হয় আমরা এই যে পরিযায়ী কথাটা বলছি না, সেটা পরিযায়ী না বলে বোধহয় এদেরও আমরা যেরকম বলি তিনি প্রবাসী বাঙালি, প্রবাসী ইঞ্জিনিয়ার, প্রবাসী ডাক্তার, সেরকম প্রবাসী শ্রমিক আমাদের বোধহয় বলার সময় এসে গেছে। কেন বলবো না, প্রবাসী শ্রমিক বলা তো উচিত। আমার যুক্তিতে আমি এটা বললাম। আর বাসারদা যেটা বললেন সেটা সংমিশ্রণের কথাটা, সেটা খুব জরুরি একটা কথা। আমি এই প্রসঙ্গটাতেই বলবো, কারণ আমার মনে হয়েছে, এটা আমার থেকে স্যার অনেক ভালো জানেন, তাও আমি মানে দুঃসাহস দেখাচ্ছি এটা বলার, বা বাসারদা তো জানেন। সেটা হচ্ছে যে এই মানে অ্যানথ্রোপোলজিতে যদি বিচার বিবেচনা করা হয়, তাহলে বাঙালি কিন্তু সত্যি, বাঙালি কোনো এই আমরা আর্য, আমাদের রক্ততে কোনো মিশ্রণ ঘটেনি এরকম বাঙালি বলবে না। বাঙালি কিন্তু সংমিশ্রিত জাতি। তার মধ্যে মঙ্গোলয়েড রয়েছে, তার মধ্যে তুর্কি রয়েছে, তার মধ্যে অসংখ্য আদিবাসী সম্প্রদায় রয়েছে। হ্যাঁ, এই যে সংমিশ্রণ, যেটাকে ইংরেজিতে বলে সিনক্রেটিক, আমি ঠিক এটার অবিকল বাংলাটা হয়তো বলতে পারবো না, কিন্তু ইংরেজিতে বলে মানে বিভিন্ন সংস্কৃতিকে, বিভিন্ন জিনিসকে আত্মস্থ করে নেওয়া, নিয়ে একটা জিনিস তৈরি করা। এই সংমিশ্রণটা কিন্তু বাঙালির মধ্যে রয়েছে, এবং তার ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাঙালির মধ্যে কিন্তু গোঁড়ামি কম, রক্ষণশীলতা কম। বলতে হচ্ছে একটা লেগাসি চলছে। পরবর্তীকালে চৈতন্যদেব, একই পঞ্চদশ ষোড়শ স্যার, এটা পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে চৈতন্যদেব মানে ভক্তি মুভমেন্ট যখন হচ্ছে, হ্যাঁ, পঞ্চদশ ষোড়শ শতকে আমরা এই একই জিনিস দেখছি। এবং খুব ইন্টারেস্টিংলি গোটা ভারতবর্ষে ব্রিটিশ রাজত্ব স্থাপিত হয়েছিল, কিন্তু নবজাগরণ হয়েছে শুধুমাত্র বাংলায়। তার কারণ কি? এটা কি অ্যাক্সিডেন্ট? হঠাৎ করে হয়ে গেল? শুধুমাত্র কলকাতা ভারতের রাজধানী ছিল বলে হয়ে গেল? তা কিন্তু নয়। এটা কিন্তু এই লেগাসি চলে আসছে যে বাঙালির যে গোঁড়ামির বিরুদ্ধে, বাঙালির যে আধুনিক জীবনযাত্রাকে, আধুনিক চিন্তাকে অ্যাকসেপ্ট করার, মেনে নেওয়ার, নিজের মধ্যে আত্মীকরণ করার যে লেগাসি আছে বাঙালির, যে মানে গোঁড়ামির বিরুদ্ধে যাওয়ার যে মনোভাব আছে, সেইখান থেকে কিন্তু নবজাগরণ হচ্ছে, সেইখান থেকে কিন্তু ইয়ং বেঙ্গল তৈরি হচ্ছে, সেইখান থেকে কিন্তু ডিরোজিও আসছেন, এই মতামতগুলো আসছে। এবং আরও যদি আমি আরেকটু যদি আমরা এগিয়ে দেখি, তাহলে কিন্তু মার্ক্সবাদের উত্থানও কিন্তু পশ্চিমবাংলায় হচ্ছে, নকশালবাড়ি মুভমেন্টও কিন্তু পশ্চিমবাংলায় হচ্ছে। একটুখানি আটকাচ্ছি, খুব স্বাভাবিকভাবে রাজনীতি পুরো বিষয়টা চলে আসা স্বাভাবিক, কিন্তু দীপানিতাদি যেমন নবজাগরণের কথা বললেন, স্যার শুরু করলেন, আর সংমিশ্রণের কথা বাসারদা যেটা বললেন, আমরা জানি না ঠিক এই জায়গা থেকে কেন বিতর্কের জায়গা আজকের প্রেক্ষাপটে চলে আসছে, আর ঠিক সেইটাই খোঁজার চেষ্টা করব। আটকাতে বা বিরতি নিতে নিজেরই খারাপ লাগছে, আলোচনাটা এমন দিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু একটা বিরতির পর ফেরত আসছি, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বাংলা ও বাঙালি নিয়ে যে আলোচনা আমরা করছি, স্যার ঠিক এই প্রসঙ্গটা, একদিকে যেমন বাসারদা বলছেন সংমিশ্রণের কথা, আর একদিকে দীপানিতাদি নবজাগরণ থেকে একেবারে মার্কসিজমে চলে আসছে সার্বিকভাবে আর কি। তার মানে বাঙালি অ্যাকসেপ্ট করেছে সব কিছু। তাহলে বিভেদের জায়গা কেন তৈরি হচ্ছে? কেন বাঙালিকে আজকে নানান জায়গায় শুনতে হচ্ছে বাংলা ভাষা বলা নিয়ে তাকে সমস্যায় পড়তে হবে? এই জায়গাটা কেন তৈরি হবে? জায়গাটা থেকে আমরা মনে হয় সবাই একটু সরে গেছি। আচ্ছা, বাঙালির সম্বন্ধে ওরা যত উচ্ছ্বসিত, আমি ততটা উচ্ছ্বসিত নই। কারণ বাংলায় জাতিভেদ আছে, তার প্রমাণ পাওয়া যায়। হিন্দু মুসলমানের দাঙ্গাও বাংলায় হয়েছে, এ নিয়ে আমি খুব উচ্ছ্বসিত নই। তবে সমস্যাটা তো বাঙালিদের নিয়ে নয়। বাঙালির মধ্যে হিন্দু মুসলমান ঐক্যের অনেকটা ক্ষেত্র প্রস্তুত করেছেন ইতিহাস, হিন্দু মুসলমান যেটা বললেন। আবার বাঙালির নবজাগরণের আলোকে আলোকিতও হয়েছে, সেটাও ঠিক। কিন্তু সমস্যা তো বাঙালিদের নিয়ে নয়, সমস্যাটা হচ্ছে বাঙালিকে নিয়ে অন্যদের সমস্যা। অর্থাৎ অসমে এক ধরনের সমস্যা, চেন্নাইয়ে এক ধরনের সমস্যা, গুজরাটে এক ধরনের সমস্যা, মহারাষ্ট্রে এক ধরনের সমস্যা। এবং আমি যেটা বলেছি, প্রফেশনাল অর্থে আমি সংকীর্ণ করে বুঝিয়েছি যে মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত এবং তার ওপরের স্তরের যারা, তাদের নিয়ে কোনো সমস্যা কিন্তু অন্যদেরও নেই। সমস্যাটা হচ্ছে যে শ্রমিকেরা যেভাবেই হোক, তাদের হয়তো বেশি মাইনের জন্য নিয়ে গেছে, তাদের হয়তো দক্ষতার জন্য নিয়ে গেছে, কিন্তু এরা আক্রান্ত হচ্ছে বাংলা বলছে বলে। ফলে সমস্যাটা অন্যদের, এবং সেই সমস্যাটা অন্যদের, তার কারণগুলো আমাদের খুঁজতে হবে। যে তারা প্রথমত ভীত বোধ করছে কি না, এক নম্বর যে আমাদের চাকরি, এরা আমাদের কাজ এরা খেয়ে নিচ্ছে, এটা একটা অর্থনৈতিক ব্যাপার হতে পারে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এরা বিধর্মী, যে বাংলাদেশি, সহজ একটা সমীকরণ হচ্ছে, এবং সেখানে হয়তো ধর্মের সংস্কারটা আমাদের চাইতে বেশি আছে। এটাই তো প্রশ্ন স্যার, এই ইন্ডিকেশনটা আসবে কেন? তার কারণ ভারতের বর্তমান ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, ভারতবর্ষকে একটা এক রঙে হিন্দুত্ব, হিন্দুস্তান, এই ধরনের একটা সরল সমীকরণে স্থাপন করবার চেষ্টা করা হচ্ছে কোনো রাজনৈতিক পক্ষের দ্বারা। তার ফলে হয়তো তার দ্বারা এরা অনুপ্রেরণা পাচ্ছে, সবাই পাচ্ছে আমি বলবো না, সকলে এক কারণে উত্তেজিত হচ্ছে তা আমি বলবো না, কিন্তু এটা একটা উপাদান হিসেবে থাকছে কোথাও কোথাও। আবার হয়তো কেউ অর্থনৈতিক কারণে উত্তেজিত হচ্ছে, এটা হতেই পারে। আবার বাংলাদেশ বলে বাংলাদেশের ওপর ক্রুদ্ধ হয়ে উঠছে, বাংলাদেশের বর্তমান ইতিহাসের ওপর রেগে উঠছে, যে আমাদের সঙ্গে শত্রুতা করছে, আমাদের ভারতকে শত্রু হিসেবে তারা গণ্য করছে, কাজে এরা বাংলাদেশে এদের আক্রমণ করে, তারাও বঙ্গাল খেদা, এই ব্যাপারটা হচ্ছে। কাজে অনেকগুলো মাত্রা আছে, অনেক রকম এর উপাদান আছে, সেইগুলো আমাদের হিসেব করতে হবে। রাজনীতির কথাটাও এসে যাবে, ভারতের এখনকার রাজনীতির কথা, সমস্ত ভারতের রাজনীতির প্রসঙ্গে আসবো বাসারদা। স্যার, এই প্রসঙ্গটা যদি ধরি, বাংলাদেশের ঘটনা 1 বছর মোটামুটি হতে চলেছে আর কি, তার এফেক্ট কি পশ্চিমবাংলার মাটিতে, বা বাংলা বললেই বাংলাদেশি কোট আনকোট বা প্রশ্নবোধক এই জায়গা চলে আসছে? সে কারণেই কি বারবার এই ইস্যুটা সামনে আসছে বলে মনে হয় কোথাও? একটা সূত্র বোঝা যাচ্ছে, সেটা হলো যে বাংলাদেশের সঙ্গে যে বর্তমান সম্পর্ক ভারতবর্ষের, এটা তো তুমি আমি করিনি, কেউ তো করেছে। এই সম্পর্ক বাংলাদেশ যেমন করেছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভারতও করেছে। তাহলে এর একটা রাজনৈতিক যে ধারা পরিবর্তন হয়ে গেল, একদিকে চলছিল ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে অত্যন্ত সুসম্পর্ক ছিল, এবং বাংলাদেশের স্বাধীনতার সঙ্গেও যে ভারতবর্ষের সম্পর্ক ছিল, এটা তো মিথ্যে কথা নয়, এটাও তো ইতিহাস। তাহলে তাদের সঙ্গে সম্পর্কটা খারাপ হলো কেন, তার একটা উত্তর বার করতে হবে। বাঙাল খাদাও মানে কোথাও তো পাঠাতে চাইছি,
বাঙাল খেদাও মানে তাড়িয়ে দাও, কোথায়? কোথাও তো পাঠাতে চাইছি। অদ্ভুত ব্যাপার, সেটা বাংলাদেশ। মানে এটা কেন মাথায় আসছে যে এখান থেকে যে বাঙালি মুসলমানকে আমি তাড়াবো সে বাংলাদেশে যাবে? এটা কি? মানে তার নাগরিকত্বকে সন্দেহ করা হচ্ছে, এখানকার নাগরিক কিনা। একটুখানি এই যে মানে আমরা কি ডিফারেন্সটা বুঝছি না, নাকি ইচ্ছে করে বুঝতে চাইছি না? না, ব্যাপারটা মানে বাঙালি পশ্চিম বাংলার বাসিন্দা বাঙালি, সে বাংলা ভাষায় কথা বলবে, বাংলায় থাকবে, এটাই তো স্বাভাবিক। রোহিঙ্গাকে যেভাবে দেখছে, পশ্চিমবাংলার বাঙালিকেও সেভাবে দেখছে। এটা কি করে হয়? মানে কোনো একটা দৃষ্টিকোণ আমাদের ওপর এসে খবরদারি করছে, আমাদের ওপরে একটা বিশেষ দৃষ্টি বাঙালির ওপরে পড়েছে। সেই দৃষ্টি হলো এই যে যদি সে ধর্মে মুসলমান হয়, বাংলা বললেও তাকে বাংলাদেশে তাড়িয়ে দিতে হবে। এর যদি ঘটনা হয়, তাই তো বলছে। এমনকি এটা পশ্চিমবাংলার নেতা, রাজনৈতিক নেতারা পর্যন্ত বলছে, কোনো কোনো দলের নেতা বা কোনো একটি দলের নেতা, তাও হতে পারে, বলছে যে তাড়িয়ে দাও। কেন ওখানে যাবে? কেন? দেশটা যে ভাগ হয়ে গিয়েছিল সেটা ভারত ভাগ, সেই সূত্রে বাংলা ভাগ হয়েছিল, তাই না? তা ভারত যে ভাগ হয়েছিল সেটা একটা রাজনৈতিক বিভাজন, ধর্মীয় বিভাজন ছিল না। এটা মুসলিম লীগের একটা রাজনৈতিক কর্মসূচি ছিল। মৌলানা আজাদি কথা বলছেন বারবার, দি ম্যান হু নিউ দ্য ফিউচার বলে একটা ইন্টারভিউ 1946 সালে। এই দেশ ভাগ হয়ে যাবে, পশ্চিমবাংলা বিভাজিত হয়ে যাবে, তার আগে একটা ইন্টারভিউ দিয়েছে আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। তাতে উনি বলছেন যে মুসলমান, বাঙালি মুসলমানকে তুমি বারবার করছো, তোমার সঙ্গে থাকবে না। তারও লেখাতে আছে যে এই যে বাঙালি না, কারণ উনি এখান থেকে 2 বছর বয়স থেকে এই বাংলাতেই তিনি বেড়ে উঠেছেন। তিনি বলছেন এই বাঙালি, যে বাঙালি মুসলমান বাঙালি বলছো, ওই বাঙালি, ও নামমাত্র মুসলমান, ও তোমার সঙ্গে পাকিস্তানের সঙ্গে থাকবে না। তাই ঘটল। তাহলে কি বাঙালি মুসলমানকেও আমরা চিনতে ভুল করছি? এটা একটা প্রশ্ন, এটা একটা রাজনৈতিক প্রশ্ন, সাংস্কৃতিক তো বটেই, রাজনৈতিক প্রশ্ন। যে আমরা একটা এত লোক প্রাণ দিল, বাংলাদেশ হতে গিয়ে তো প্রাণ দিতে হয়েছে। কে মেরেছিল কাকে? মুসলমানই তো মুসলমানকে মেরেছিল। এখানে শোনা যাচ্ছে মুসলমানকে মারছে, তা আর এক পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে মুসলমানই নাকি মুসলমানকে মারছে এখানে। তাহলে পাকিস্তান মেরেছিল বাংলাদেশের মুসলমানকে, পূর্ববঙ্গের মুসলমানকে মেরেছিল, এবং কম নয় সেটা পরিমাণ। তার চাটিবাটি শেষ করে দিয়েছিল, জ্বালিয়ে ছারখার করে দিয়েছিল। কে মেরেছিল? মুসলমান। কাকে মেরেছিল? মুসলমানকে। তাহলে মুসলমান হলে মুসলমানকে বুক দিয়ে নিয়ে নেবে, এ করে নেবে, তা তো ইতিহাসে প্রমাণ হচ্ছে। তাহলে মেরেছিল কেন? কারণ ওই মুসলমানের মধ্যে বাঙালি সত্তা ছিল, রবীন্দ্রনাথ ছিল, নজরুল ছিল। কি আন্দোলন হয়েছিল? আমাকে রবীন্দ্রনাথের গান গাইতে দাও, এই তো আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। রবীন্দ্রনাথের গান আমি গাইব। এই ওখানকার যে করছিল, সে ওখানকার যিনি শাসক, তিনি বললেন যে তোমরা কিসের জন্য এত আন্দোলন করছো? তোমরা যে আমরা রবীন্দ্রনাথের গান গাইব। কেন? তোমরা নিজেরা রবীন্দ্রনাথের মানে করো, রবীন্দ্রসঙ্গীত লেখো। মানে এই তার ধারণা, মানে রবীন্দ্রসঙ্গীত তোমরা লেখো, এত কষ্ট করার দরকার কি? অসুবিধার কি আছে? তোমরা নিজেরাই লেখো। এই রকমের দৃষ্টিকোণ থেকে বাঙালিকে দেখা হয়েছে। মানে ও বাংলায় কথা বলছে কিন্তু নামাজ পড়ছে কেন? হয়তো কেউ নামাজ পড়ছে, তাহলে মুসলমান। প্রশ্নটা এটা যে আমার দুটো সত্তা, বাবা মা থেকে যেমন আমি, শুক্রাণুর ডিম্বাণু থেকে যেমন আমি, তেমনি আমার মধ্যে একটা ধর্মসত্তা আছে, আমার মধ্যে একটা ভাষা সত্তা, সংস্কৃতি সত্তা আছে। তার কোনটা প্রধান, এই বিচার হোক। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কোনটা প্রধান বিচার করা।
আর তারই সঙ্গে যে প্রসঙ্গটা জড়িয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনীতি পশ্চিমবঙ্গের মানচিত্রে, ভারতের মানচিত্রে ইতিমধ্যেই আপনারা জানেন যে এই নিয়ে রাস্তায় আন্দোলন শুরু হয়েছে, বক্তব্য পাল্টা বক্তব্য চলে আসছে। মূলত কোথায় সমস্যা তৈরি হচ্ছে, রাজনৈতিক নেতাদের বক্তব্যই বা কী? আমরা আপনাদের সামনে সেই প্রতিবেদন তুলে ধরবো, একটা বিরতিও নেব, বিরতির পর আবারও এই আলোচনায় ফেরত আসবো। সঙ্গে থাকুন। ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে এদেশ। ধর্মকে হাতিয়ার করে যে ভারতকে ভাঙবে ব্রিটিশরা তা স্পষ্ট হয়েছিল গত শতকের 3 দশকেই। সাম্প্রদায়িক বাটোয়ারার ভিত্তিতে ব্রিটিশরা চালু করেছিল ভারত শাসন আইন। বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় মাত্র 32% আসন বরাদ্দ করা হয়েছিল হিন্দুদের জন্য। 250 সদস্যের আইনসভায় মাত্র 80 আসন। ধর্মের ভিত্তিতে দেশভাগের পরিণতিতে স্বাধীনতা লাভের সময় গোটা বাংলাই কার্যত চলে যাচ্ছিল পাকিস্তানে। তখন হোসেন সোহরাওয়ার্দী শরৎচন্দ্র বসুদের সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হেমন্ত কুমার বসু, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণরা। ভাগ হয় বাংলা, ভারতের অংশ থাকে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ চলে যায় পাকিস্তানে। সেটাই হয় পূর্ব পাকিস্তান। মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে প্রথম আঘাত হানেন বাংলা ভাষার ওপর। পূর্ব পাকিস্তানে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও উর্দুকেই সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেওয়া হয়। 1948 সালের 21শে মার্চ ঢাকায় প্রকাশ্য জনসভায় জিন্নাহ ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। প্রতিবাদে ফেটে পড়ে ওপারের আম বাঙালি। ওই দিনই কার্যত 2 পাকিস্তানের মধ্যে বিচ্ছিন্নতার বীজ বপন করা হয়ে যায়। 1951 সালে লিয়াকত আলী খান খুন হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন। 1952 সালের 30শে জানুয়ারি ঢাকার এক জনসভায় তিনি ফের ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। প্রতিবাদে পূর্ব পাকিস্তানে ছাত্র ধর্মঘট পালিত হয়। সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদও গঠিত হয়। তারপর আসে সেই 21শে ফেব্রুয়ারি। বাংলা ভাষার জন্য শহীদ হন অনেকেই। পরদিন 22শে ফেব্রুয়ারি ঢাকার কয়েকটি জায়গায় বিক্ষোভে আবার গুলি চালায় পুলিশ। 2 দিন ঠিক কতজন নিহত হয়েছিলেন তার সঠিক সংখ্যা এখনও অজানা। 21শের সেই সংগ্রাম এখনও অব্যাহত আছে। 21শে ফেব্রুয়ারির মধ্যে এখনও রয়ে গিয়েছে বাংলা ও বাঙালির জাতীয় চেতনা ও আবেগ। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তাই কি ভাষা আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী? 27শে জুলাই নানুর দিবস। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। অভিযোগ এখনো ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলাভাষীরা। হয়তো তাই 26-এর ভোটের আগে ভাষা আন্দোলনের ডাক। মমতা বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ। ইতিমধ্যেই বিরতির যেতে যেতে যে প্রতিবেদন তুলে ধরলাম আপনাদের সামনে, অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে বা কিসের পরিপ্রেক্ষিতে হঠাৎ এই ইস্যু সামনে চলে আসছে। দীপানিদাদি, পলিটিক্স তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, পলিটিক্স থাকবে, এটা খুব স্বাভাবিক আর কি, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে খুব গভীর একটা বিষয়ে তুলে আনা বা আঘাত করা, যেটা সামলানো খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে? হ্যাঁ, সেটা মনে হচ্ছে। মানে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে কি হয়েছে, বিভিন্ন প্রদেশ থেকে কোথাও 50 জন, কোথাও 150 জন, কোথাও 250 জন বাঙালি নিম্নবিত্ত, খেটে খাওয়া খুবই সাধারণ মানুষ, যাদের অস্তিত্বই আমরা যারা এখানে বসে আছি বা আমাদের চারপাশে যারা থাকেন তারা খেয়াল রাখতে পারেন না, তাদেরকে বিতাড়িত করা হয়েছে। সেইটা নিয়ে এই পরিস্থিতিটা কেন তৈরি হলো সেইটা কিন্তু ভেবে দেখা দরকার। শিলাদিত্য, পরিস্থিতিটা তৈরি হলো তার কারণ বাংলায় এই প্রশ্নটা উঠল, বাংলায় এই আন্দোলনটা তৈরি হলো। বাংলার যিনি আজকে সেই মুহূর্তে মানে মুখ্যমন্ত্রী যিনি, তিনি রাস্তায় নামলেন এদের জন্য। এই আন্দোলনটা তৈরি হলো। এই আন্দোলনটা যদি না হতো, যদি কেউ এটা দিয়ে
না বলতেন বাংলায়, তাহলে কিন্তু আজকে এই প্রশ্নগুলো উঠতো না, আজকে আমরা এখানে বসতাম না। অথচ এই কথাগুলো, এই ধর্মনিরপেক্ষতা, এই যেটাকে আমরা বলি যে গণতান্ত্রিকতা, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের সংবিধানে আছে। এই সংবিধানে আছে এবং এই সংবিধানে আমাদের মেনে চলা উচিত। আমাদের ফেডারেল স্ট্রাকচার, আমাদের আজকে আমার রাজ্য থেকে যে কোনো জায়গায় যাওয়ার, যে কোনো জায়গায় গিয়ে কর্মসংস্থানে যোগ দেওয়ার, যে কোনো জায়গায় গিয়ে উপার্জন করার, নিশ্চিন্তে থাকার অধিকার আছে আমার। কেউ বলতে পারবে না আমাকে যে আমি এখান থেকে কেন এসছো তুমি আমার রাজ্যে, আমার সেই অধিকার আছে, আমি তাহলে এটা দেশের বলা হচ্ছে নাগরিক। কেন হ্যাঁ, এই বলা হচ্ছে এবং বলা হচ্ছে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে, এবং সেই বলা যে হচ্ছে, সেই বলার প্রতিবাদ হচ্ছে বলে যে লেগাসির কথা আমি বলছিলাম, যে বাঙালির যে গোঁড়ামির বিরুদ্ধে, বাঙালির যে রাষ্ট্রীয় কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে যে প্রতিবাদের কথা বলছিলাম আমি আমার আগের বক্তব্যে, ঠিক সেই জায়গা থেকেই কিন্তু এই প্রতিবাদটা উঠে আসছে। কারণ এই জিনিসটা বাঙালি কখনো মেনে নেয় না। কোনো ধরনের দমনমূলক ব্যবস্থা, কোনো ধরনের রাষ্ট্রীয় যন্ত্রে জোর করে চাপিয়ে দেওয়ার অবস্থান, এটা বাঙালি কোনো দিন মেনে নেয়নি। সেটা ব্রিটিশ আমলেই হোক বা পরবর্তীকালে যেটা আমি নকশাল আন্দোলন দিয়ে শেষ করেছিলাম সেই আমলেও হোক, প্রতিষ্ঠান বিরোধিতা বাঙালির মজ্জায় মজ্জায়। সুতরাং যখনই এই একটা অন্য সংস্কৃতি, একটা অন্য ভাষা, অন্য কিছু তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন কিন্তু এই প্রতিবাদটা উঠছে। এবং এই প্রতিবাদটা খুব লক্ষণীয় যেটা শিলাদিত্য, সেটা হচ্ছে এই প্রতিবাদটা সবসময় নিম্নবর্ণের মানুষের থেকেই ওঠে। নিম্নবর্ণের মানুষরাই কিন্তু প্রতিবাদটা করে, কৃষকরাই প্রতিবাদ করে, শ্রমিকরাই প্রতিবাদ করে, সবসময় এই জিনিসটা হয়ে এসছে। এবং একটু যদি আমরা কতগুলো দু একটা ছোট্ট ছোট অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি, যে আমাদের এখানে বলা হয় বাঙালির কুসংস্কার, বাঙালির পিছিয়ে পড়া মানসিকতার মধ্যে কতগুলো জিনিস ধরা হয়, যেমন হচ্ছে সতীদাহ প্রথা, যেমন ধরা হয় কৌলিন্য প্রথা। এগুলো কিন্তু অন্তজ শ্রেণীর মধ্যে তেমনভাবে ছিল না, এগুলো কিন্তু উচ্চবর্ণের মধ্যে ছিল মূলত। এর বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছে, এর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, রামমোহন রায়ের আন্দোলন, অন্য বাঙালিদের আন্দোলন, তার ব্রিটিশ রাজের তারা এটাকে সরিয়ে দিয়েছেন। এটা কিন্তু এই যে সংস্কার, কুসংস্কার বা এক ধরনের দমনমূলক প্রবণতা, সেটা কিন্তু অন্তজ মানুষের মধ্যে, নিম্নবর্ণের মানুষের মধ্যে সেভাবে ছিল না। এবং সেই নিম্নবর্ণের মানুষ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিবাদ করে এসছেন এবং তার নিজের অবস্থানটা বজায় রেখেছেন, যেটা কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের উপরেই অত্যাচার হচ্ছে, তাদের মধ্যে থেকেই আবেদন আসছে প্রতিবাদ করা। এবং আমার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে বাঙালি সেই আধারটাকে গ্রহণ করেছে, বাঙালি সেই আধারটাকে গ্রহণ করে পথে নেমেছে, এবং পথে নেমেছে বলে সমস্যাটা তৈরি হলো। দীপায়িতাদি, এই যে কথাটা বলছেন আর কি, যে রাস্তায় কেন নামতে হলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, তার মানে কি রাজনীতি এটার সঙ্গে জড়িয়ে গেল, যার সঙ্গে আলটিমেটলি আমি বাঙালি, আমার বাঙালিয়ানা, আমার অস্তিত্ব, সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম? না, রাজনীতি জড়াবেই, কারণ যে কোনো সামাজিক ইস্যু তা যদি রাজনৈতিক লোকেরা ধরে না নেয়, তাহলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। কাজে ভোটের রাজনীতি এর সঙ্গে আছে। যে বাঙালি অত্যাচারিত হচ্ছে, আমি তার প্রতিবাদ করব না, এটা হয় না। এখানে কেউ যদি রাজনৈতিক লোকে, যে কোনো দল যদি চুপ করে থাকে, সে তার কাজে ব্যর্থ হবে, সে তার অস্তিত্বই থাকবে না। কাজেই মুখ্যমন্ত্রীকেও নামতে হবে, বামপন্থীদেরও নামতে হবে, সমস্ত দলকেই নামতে হবে। এটা হচ্ছে তাদের জন্য, এটা তারা আন্তরিকভাবেও করবে, হয়তো ভোটের জন্য, হ্যাঁ, এটা আন্তরিকভাবেই করবে। কারণ বাঙালি আক্রান্ত, এই বোধটা সকলের মনে তৈরি হয়েছে বাংলা ভাষা বলার জন্য। অন্য প্রদেশের লোকেরা তারা এই জ্ঞানটা রাখে কি না, মানে আমি জানি না। এই জ্ঞানটা থাকা উচিত যে ভারতে অষ্টম তফসিলে বাংলা একটা বৈধ ভাষা, বাংলা ভাষা সাহিত্য ভারতের একটা গৌরবের জায়গা। অন্য প্রদেশের যারা এদের ধরে পেটাচ্ছে বা এদের তাড়াবার চেষ্টা করছে, তারা কতটা রাখে আমি জানি না। যে জন্যে আমি কোথাও একটা বলেছি যে ভারতের এই বহুভাষী দেশে একটা লিঙ্গুইস্টিক লিটারেসি যাকে বলে, ভাষাগত একদম স্কুল স্তর থেকে ছেলে মেয়েদের শেখানো দরকার এই ভাষাগুলো আছে কটা,
তাদের প্রত্যেকের মর্যাদা সমান। রাষ্ট্রভাষা বলে কাউকে মাথায় তুলে রাখতে হবে তো রাষ্ট্রভাষা হিন্দি রাষ্ট্রভাষা নয়, সে তো জানা কথা। এটা সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, প্রশাসনিক ভাষা হিন্দি এবং ইংরেজি সংবিধানের 343 নম্বর ধারায় আছে। কিন্তু এই সংবিধানেই বলা হয়েছে যে ভারতের যে কোনো মানুষ যত ছোট ভাষাই বলুক না কেন, 350-51 ধারায় বলা হয়েছে যে যত ছোট ভাষা তার পার্লামেন্টে সেই ভাষা বলার অধিকার আছে এবং পার্লামেন্টের দায়িত্ব হচ্ছে ওই ভাষায় তাকে উত্তর দিতে হবে তার নিজের ভাষায়। অর্থাৎ প্রত্যেক ভাষার মর্যাদা সমান। এটা ভাষা বিজ্ঞানে যেমন বলে তেমনি সংবিধানেও সেই স্বীকৃতিটা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের দেশের লোকের সেই শিক্ষাই নেই। আমরা তো ভাষা নিয়ে অন্যকে ঠাট্টা করি, মনে করি আমার ভাষা। বাঙালিদের মধ্যেও এটা একটু আছে। বাঙালিরা যেমন কলকাতার সংস্কৃতির রাজধানী বলে, এই ধরনের এই ব্যাপারটা এখন বলা উচিত নয়, কারণ ভারতের অন্যান্য প্রদেশ অনেক এগিয়ে গেছে। তা সত্ত্বেও এই ধরনের যাকে প্রেজুডিস বলে ইংরেজিতে, সেরকম কিছু আছে। লিঙ্গুইস্টিক প্রেজুডিস আছে, অন্যান্য প্রেজুডিস, ধর্মের প্রেজুডিস তো আছে। তার ফলেই এই নানান ধরনের কুসংস্কার, অন্ধতা এবং রাজনীতি তাকে কখনো কখনো সমর্থন করছে। কেন্দ্রীয় কোনো একটি দলের রাজনীতি তাকে সমর্থন করছে যে ওরা বিধর্মী, এবং বিধর্মী মানেই বিদেশি। সেটা তো কোনো কোনো জায়গার মুখ্যমন্ত্রীও বলছে যে বিধর্মী মানেই বিদেশি বলে, এবং মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটারের তালিকায় কেউ যদি বাংলা লেখে তাহলে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হবে। এটা একটা ভয়ঙ্কর কথা। আসামের ইতিহাস তো অন্যরকম। আসামে তো এই অসমীয়ারা ভয়ে ভয়ে থাকেন যে আমরা বুঝি সংখ্যালঘু হয়ে গেলাম। অমূলক ভয়। কিন্তু এর জন্য দায়ী কারা? তারাই দায়ী। তাদের জমিদাররা বাঙালি মুসলমান চাষিদের নিয়ে গেছে বাংলাদেশ থেকে আমন্ত্রণ করে চাষবাস করাবে বলে। তার ফলেই তো আসামে বাংলা ভাষীর সংখ্যা বেড়েছে। পবিত্রবাবুর ঠিক এই প্রসঙ্গটা ধরেই আমি দুজনের কাছেই আসবো, ইনফ্যাক্ট পবিত্রবাবুর কাছে আসবো। দায়ী কে দীপান্বিতা? কেন এই প্রসঙ্গটা আসবে? কেন এই বিভেদের কথা চলে আসবে? কেন আমাদের এটা শুনতে হবে? তার কারণ হচ্ছে যে এর থেকে যারা ফয়দা নেওয়ার চেষ্টা করছে, যারা যে পক্ষ মনে করছে যে এই জিনিসটা যদি করা হয়, কিছু মানুষকে যদি বিধর্মী বলে চিহ্নিত করে পাঠিয়ে দেওয়া হয়, মানুষের অন্য বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায় বা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া যাচ্ছে হয়তো খুব কম সংখ্যক মানুষকেই। হ্যাঁ, মানে তারা সংখ্যার হিসেবে ধরতে গেলে সেই সংখ্যাটা নেহাতি নগণ্য আমাদের দেশের জনসংখ্যার তুলনায়। কিন্তু ভয় তৈরি করা যাচ্ছে, অসম্ভব একটা ভয় তৈরি, যে আমি যদি এই জিনিসটা না করি তাহলে এইরকম হতে পারে, আমারও ভবিষ্যতে এরকম হতে পারে। আজকে যারা হোয়াইট কলার জব করছেন, যারা অন্য জায়গায় আছেন, তাদের মনে ভয় তৈরি হতে পারে, আচ্ছা আমারও এর মধ্যে বোধহয় এই স্রোতে গা মেলানো উচিত, নইলে কিন্তু আমিও চিহ্নিত হয়ে যাব এবং আমিও বাঙালি বলে চিহ্নিত হয়ে যাব অন্য প্রদেশে থেকে, আমার উপরেও এই আক্রমণ নেমে আসতে পারে। এই ভয়টা তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া যেটা স্যারও বললেন, বা এটা খুব স্বাভাবিক যে যখনই এর মধ্যে রাজনীতি আসছে, যখনই ভোটের রাজনীতি আসছে, তখন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। কত সংখ্যা, এই সংখ্যা কোনোভাবে হিন্দু মুসলমান কত সংখ্যক ভোট কে পায়, কেন পায়, সেই সংখ্যার কত শতাংশ হেরফের করে দিলে পাশা উল্টে যেতে পারে, সেই সংখ্যাটা উল্টে যাওয়ার ফলে কার পক্ষে সেটা চলে আসতে পারে, কে ক্ষমতা দখল করতে পারে, কে হেরে যেতে পারে, এই সমীকরণগুলো, এই আলোচনাগুলো, এই হিসেব নিকেশগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে তো না। সুতরাং খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন তখন এই সমস্যা তো একটা লাইনে সমস্যাটাকে ধরা যায়। সেটা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্যে পশ্চিমবঙ্গে বাংলার মেহনতি মানুষ মার খাচ্ছে, তাকে মারছে, মেরে বাংলাদেশে তাড়িয়ে দিতে চাইতে। এই ঘটনার ডান বাম সবারই তো প্রতিক্রিয়া হওয়া উচিত। পশ্চিমবাংলার যে কোনো বিদ্যুৎজনের প্রতিক্রিয়া হওয়া উচিত, দর্না দেখে হওয়া উচিত। দায়ীকে মানে পবিত্রবাবু এই প্রশ্ন তুললেন, যেটা থেকে স্বাভাবিকভাবে আমাদের আলোচনা যে বলছে যে কে বাংলাদেশে তাড়িয়ে দাও, এবং তার ধর্ম ধরে টানা হচ্ছে, ভাষা ধরে নয়। কি বলা হচ্ছে? ও দায়ী ধর্মের কারণে, কিন্তু সে বাংলা ভাষায় কথা বলছে, অতএব তাকে বাংলাদেশ যেতে হবে। এক হচ্ছে যে ডাইলেক্টে কথা বলছে সে, এটাও বিচার্য।
বাংলাদেশের ডাইলেক্ট আলাদা, চেনা যায় এটা পশ্চিমবাংলার। পশ্চিমবাংলার মানুষ কখনো বাংলাদেশের ডাইলেক্টে কথা বলতে পারবে না, ঢাকার সুরে কথা বলতে পারবে না, চট্টগ্রামের সুরে কথা বলতে পারবে না। পশ্চিমবাংলার মুসলমান বাঙালি এখানকার সুরে কথা বলবে। ফলে হচ্ছে শিলাজিৎ, ফলে হচ্ছে যে এই জায়গাটার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি কেন বারবার? এটাই তো পয়েন্ট, যে বাংলা ভাষায় কথা বলছে, আমরা ধর্মে পিছিয়ে মুসলমান, যাচ্ছি না তাকে বাংলাদেশ পাঠিয়ে দাও। এই তো ইন্টেনশনালি পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কোনটা? আমরা পিছিয়ে যাচ্ছি না, না, বাসারদা intention, এটা কোনো না, উদ্দেশ্য এই- কাজ এটা করছে। ধরতে হবে না। বাসারদা, আপনার কি মনে হচ্ছে যে এটা আসলে বাংলা ভাষাটা হচ্ছে উপলক্ষ? এটা বামপন্থীদেরও রাস্তায় নামা দরকার। লক্ষ্যটা হচ্ছে মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া। তো ভাগ তো করছে সবাই আমরা তাই তো বলছি। সেটার জন্যই তো মুভমেন্টটা উচিত ছিল। ভাষাটা উপলক্ষ ভাষাটা মাত্র। উপলক্ষ। আমি রাজনীতি ধরতে চাইছি না, আমি দলে যেতে চাইছি না, না, আমি দল দিতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যারা বলছে কারা, তাড়াতে চাইছে কারা, তারা দায়ী। এ নামাজ পড়ে এবং বাংলা ভাষায় কথা বলে বাস। এবং কথা শুনে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় থাকে। নামাজ পড়বারও দরকার নেই, বাংলা ভাষায় কথা বলছে, ফলে এ মুসলমান এই পশ্চিমবঙ্গ বাঙাল কোনো না, কি ব্যাপারই ভাগ নয়। করছে সেটা দেখতে কোনো হবে। ব্যাপারই নয়, ওরা না ভাগ স্যার, করতে পারে ও- না। ও না, মুসলমান অন্য প্রদেশের কি নামাজ লোকেরা, পড়ে, এও তো না না, অন্য ধরা প্রদেশের উচিত নয়। লোকেরা ভাগ করতে পারে না এই না, পশ্চিমবঙ্গের ধর্মেও পারে না, ভাষাতেও পারে না, শুধু না, ওরা direct বুঝতে ধর্মকে পারে না। কোনোটাতেই পারে না। ভাষাতেও তাকে বিভেদ করতে পারে না, হ্যাঁ। ধর্মেও বিভেদ করতে পারে না। এটা সংবিধান সম্মতই নয়। যারা করছে তারা কোনো একটা রাজনৈতিক দল, হ্যাঁ, তাই তার বিরুদ্ধে সর্বভারতীয় একটা আন্দোলন কেন হচ্ছে না? আমার বক্তব্য সেটা। আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, শুধু তাই নয়, রাস্তাটা কোথায়? সমস্যা যদি তৈরি হয়ে থাকে, তার সমাধান কোন পথে? আমাদের 3 অতিথির কাছ থেকে আমরা জানার চেষ্টা করব একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় এমন একটা গভীর বিষয় নিয়ে আলোচনা করছি যার শেষ হোক, এটা আমরা চাইব। বাংলা এবং বাঙালি তার নিজের অবস্থানে থাকবে, কিন্তু রাস্তাটা কোন পথে? আমরা একটু 3 জনের সঙ্গে আলোচনা করে খোঁজার চেষ্টা করব। হয়তো আরও বৃহত্তর প্রেক্ষাপট হলে ভালো হয়, কিন্তু সময় এবারে কমে আসছে, সেই জন্য আমরা জানার চেষ্টা করব সংক্ষেপে। বাসারদা, রাস্তা কি? এর সমস্যা যদি হয়ে থাকে, আমি তার তো সমাধান? রাস্তাটা বললাম শিলাজিৎ, যে এটা সর্বভারতীয় একটা আন্দোলন হোক, বাঙালি সর্বভারতীয় আন্দোলনে যাক, সমস্ত দল মত নির্বিশেষে যাক। যে ধর্মের কারণে কাউকে তুমি অপমান করতে পারো না, ভাষার কারণে তো পারোই না, ধর্মের জন্যও পারো না, এটা সংবিধান সম্মত নয়। অতএব এটাকে একটা সর্বদলীয় একটি আন্দোলনে নিয়ে গেলে ভালো হয়, এটি আমার বক্তব্য। সর্বদলীয় একটি, সর্বভারতীয় বাঙালি নেতৃত্বে সর্বদলীয় এবং সর্বভারতীয় একটি আন্দোলন হোক। দীপালি দেবে? না, বাসারদা এক অর্থে ঠিকই বলেছেন, যদিও আমার নিজের মতে মনে হয় যে সর্বভারতীয় আন্দোলন এই মুহূর্তে কতটা বাস্তবসম্মত হবে বা কতটা করা যাবে আমি জানি না, সেটা আমার অভিজ্ঞতার অভাব হতে পারে। কিন্তু আন্দোলন ছাড়া যে কোনো পথ নেই সেটা একদম নিশ্চিত। কারণ আমরা এই অবস্থানটাকে যদি বদলাতে হয়, আজকে যদি আমাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের আমরা যে বাংলা ভাষা এবং বাঙালির যে নিজস্বতা, সেটাকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, সেটাকে যদি বজায় রাখতে হয়, তাহলে কিন্তু পথে নেমে আন্দোলন করতে হবে, এবং সেটা আম বাঙালিকে করতে হবে। আমি কোনো রাজনৈতিক দলের উল্লেখই করছি না, আমি পরিষ্কারভাবে বলছি যে আম বাঙালিকে মাঠে নেমে সর্বতোভাবে আন্দোলন করতে হবে, যাতে কোনো রাজ্যে, কোনো গ্রামে, কোনো মানে মহল্লায় কোথাও যেন কাউকে ভাষার অপরাধে, ধর্মের অপরাধে, ধর্মের কারণে ভাষার অপরাধ নয়, সরি, ভাষার কারণে, ধর্মের কারণে তাকে আলাদা করা না হয়। তা সে অধিকারই নেই আমাদের দেশের কোনো মানুষের, কোনো প্রশাসনের, কোনো রাজনৈতিক নেতার, কোনো সর্বোচ্চ স্তরের সেই অধিকার নেই। কারণ সংবিধান ভারতের মানুষকে সেই অধিকার দিয়েছে যে তার নিজের ভাষা, তার নিজের ধর্ম নিয়ে সে স্বাধীন নাগরিক হিসেবে এদেশে বসবাস করতে পারে। তার সে অধিকার রয়েছে, তাদের কাছে, যাদের কাছে পরিচয়পত্র, তাদের কাছে পরিচয়পত্র রয়েছে, তাদের ভোটাধিকার রয়েছে। এই সমস্ত অধিকার, প্রতিটি অধিকার আমাদের সংবিধান দিয়েছে, কেউ দয়া করেনি, কারুর কাছ থেকে আমরা দয়া ভিক্ষা করিনি। এটা আমাদের প্রাপ্য, এটা আমরা পেয়েছি।
এবং সেটা পেয়েছি একটা দীর্ঘ স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনের ফলে দেশ স্বাধীন হয়েছে, সংবিধান তৈরি হয়েছে এবং তার ফলে দেশের মানুষ এই অধিকার পেয়েছে। এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণেই। সুতরাং এই অধিকার যদি বজায় রাখতে হয় তাহলে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, সর্বতভাবে আন্দোলন করতে হবে। একটা কথা তোমার সঙ্গে যুক্ত করতে চাই, তোমার কথা সেটা হলো যে বাঙালি সাম্প্রদায়িকতা একভাবে একটু করেছে, নিজেদের মধ্যে কখনো কখনো দাঙ্গা করেছে, কচ্ছিত করেছে, এটা ঘটেছে কখনো। কিন্তু এটার উত্তর ভারতকেও ভাবতে হবে যে যারা স্বাধীনতা আন্দোলন করেছিল, প্রাণ দিয়েছিল, সবই কেন বাঙালি? বড় অংশ, একটা বড় অংশ, বড় অংশ না, অন্যরা নেই, অন্যরা নেই। পাঞ্জাবিরা ছিল, পাঞ্জাবের বড় অংশ, পাঞ্জাবের মারাঠির প্রথম শহীদ হয় মহারাষ্ট্রে, এগুলো না নিশ্চিতভাবে বাঙালি একটা বড় অংশ। তোমার 99% হচ্ছে বাঙালি। যাই হোক, এটা সেটা কতগুলো ফাঁসি গেছে, ফাঁসিতে গেছে। সমস্যার সমাধান কি নাকি সমস্যা তৈরি করা আমি হচ্ছে? যে কথাটা বলতে চাই যে এটা বাঙালির দায় নয় একমাত্র, অর্থাৎ বাঙালি পথে নামক বাঙালি যা করবে, এটা সংবিধানকে সুনিশ্চিত করা ভারত রাষ্ট্রের দায়, ভারতের প্রশাসনের দায়, এবং ভারতের প্রশাসন রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে অন্যদের দমন করতে, যদি দরকার হয় দমন করতে। কিন্তু স্যার যেখানে রাষ্ট্রই এই জিনিসটা না, করার চেষ্টা রাষ্ট্র সে নেতৃত্ব দিচ্ছে, সেটা দল দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে এটা আমরা বলতে পারি না, একটা দল দিচ্ছে, কেমন সেই দল প্ররোচনা দিচ্ছে, হ্যাঁ, রাষ্ট্র ক্ষমতার কিন্তু অধিকারী দায়টা তা বলে অস্বীকার করা যায় না। অর্থাৎ তোমাকে যদি নিরপেক্ষভাবে দেখতে হয় তাহলে সংবিধানকে সুনিশ্চিত করবে কে? অন্য ভারতীয়দের বোঝাবে কে? বাঙালি বোঝাবে না, ভারত রাষ্ট্র, কেন্দ্রে যারা ক্ষমতায় বসে আছে তাদের সংবিধানকে সুনিশ্চিত করার দায় যে একটা ভাষা বলার অপরাধে কাউকে ধর্মের চিহ্নে চিহ্নিত করা যায় না, আর কাউকে সাম্প্রদায়িকভাবে বা অন্য কোনোভাবে দমন করা যায় না, কাউকে অত্যাচার করা যায় না, নির্যাতন করা যায় না, তাড়ানো যায় না। যদি বাংলাদেশি হয় তোমরা চিহ্নিত করো, এটাও রাষ্ট্রের দায় যে সত্যি কারা বাংলাদেশি কারা ভারতীয় এই চিহ্নিত কারা করবে? কেন্দ্র করবে, কেন্দ্রকে করতে হবে, এমন একটা সুনিশ্চিতভাবে তাদের চিহ্ন দিতে হবে যে না এরা বাংলাদেশি নয়, এরা ভারতীয়, মুসলমান হোক হিন্দু হোক, এদের যে কোনো জায়গায় গিয়ে কাজ করার অধিকার আছে, এদের ভাষার জন্য এদের উপর পীড়ন করা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে আমি একটা প্রস্তাব করি, সেটা হলো ভাষাবিদকে একটা জায়গা দেওয়া হোক, যাকে ধরা হয়েছে সে কোন অঞ্চলের লোক, তিনি বলে দেবেন। ধ্বনির উপরে এর গবেষণা আছে আমাদের স্যারের, ধ্বনি সাউন্ডের উপর আছে না? তাহলে মুর্শিদাবাদের ভাষা যে বলছে, যে ভাষায় কথা বলছে, গুজরাটে খাটছে ধরা যায়, তার ভাষা শুনলে বোঝা যাবে মুর্শিদাবাদে। না না, আপনি বুঝতে পারেন, কিন্তু একজন কর্ণাটকের লোক বুঝতে পারবে? কিন্তু আপনি তো পারবেন। আমি তো পারতে পারি, সেটা গবেষণা হচ্ছে তো, আমি জানি খাবি নে মুর্শিদাবাদের সুরটা আমি জানি, কিন্তু যে ব্যাপারটা হচ্ছে আমি সমস্ত জেলারই সুর খানিকটা জানি। বাংলাদেশের ডায়ালেক্ট আর মুর্শিদাবাদের ডায়ালেক্ট আলাদা আলাদা, চেনা যাবে না কেন? আমাকে দিলে আমি চিনে ফেলবো, ভাষা আমি দিলে আমি জানলে হবে আমরা না, বুঝছি, আমি জানলে কিন্তু কর্ণাটকের মানুষ তো বুঝতে পারছে না, বা অন্য প্রদেশের মানুষ তো বুঝতে পারছে না। আপনি বোঝাবেন বলি তো আপনি এবং এটা বুঝতে পারবে না, মানে বুঝতে চাইছে না, বুঝতে চাইছে না, পরিষ্কার কথা যে বুঝতে আমাকে চাইছে রাষ্ট্র না, যদি তারাও এটা দায়িত্ব জানে। দেয় আমি বোঝাতে হ্যাঁ, আমি পারি। সেটাই বলছি যে আপনার মতো লোক, মানে আমার কথাটা বুঝুন, যে আপনার মানুষটি মতো সারা জীবন যারা উত্তর 24 পরগনায় থেকেছে, ধ্বনি বা বিজ্ঞানের মুর্শিদাবাদে উপর শিখেছে, কাজ করেছেন বা মালদায় যারা, থেকেছে, তাদের দিয়ে তাদের এই ভাষা লোকটা শুনলে, কোথাকার তাদের তা কথা চিহ্নিত শুনলে করা যায়। হ্যাঁ, ধরা যায় খুব গরিব মানুষের বোঝা যায়। হাতে চোথা নেই, এটা তো আমি কোথাকার লোক চোথা নেই, বুঝতে চাইছে কিন্তু না। ভাষা তো আছে। ওদের তো আছে, অনেকের আধার কার্ড আছে, অনেকের পাসপোর্ট, তো বেশ, সেটা তো ভালো, যদি তাও না থাকে ভারত সরকার সুনিশ্চিত করুক ভাষা তাদের দিয়েই চিহ্নিত কোনো করা যায় একটা- তাকে, কোনো কোথাকার একটা লোক। চোথা তাদের দিক, হ্যাঁ, দিক। যে এটা সুনিশ্চিতভাবে ভারতীয়, হ্যাঁ। ফলে এরা বাংলা বলে বলে এদের
যদি অত্যাচার করো তাহলে শাস্তি হবে। না স্যার, সেই সুনিশ্চিত করার পদক্ষেপের ক্ষেত্রেও তো সমস্যা হচ্ছে। আজকে যদি বলা হয় যে আমার ঠাকুরদার জন্মের প্রমাণপত্র লাগবে, সে আমি কোথা থেকে দিতে দেব? পারবে না তো। আমার বাবারও আমি দিতে পারবো না আমি কোথায়। নিজেই তো হ্যাঁ, তো সেই ধরনের সেটাই প্রশ্ন বলছি, যখন তাহলে আপনার- উঠছে, সেই ধরনের প্রশ্ন যখন উঠছে যে এই রকম শংসাপত্র দেখাতে পারলে তবেই তুমি তোমার নাগরিকত্ব প্রমাণ করতে পারবে, তখন তো বহু মানুষ প্রমাণ করতে পারবে না। দীপান্বিতা, তোমার আমার কি স্যারের ভাষা থেকে কি আমাদের শিলাদিত্যর ভাষা থেকে বোঝা যাবে না এটি কোথায় বাস করে? হ্যাঁ, কারণ আমরা তো কিন্তু শহুরে যাদের ভাষা উপর বলছি। অত্যাচার হচ্ছে তাদের ধরলেই বোঝা যাবে যে এর বাসস্থান কোথায়। ভাষা দিয়েই সেটা প্রমাণ করা যাবে। তার জন্যে যদি মনে করে যে ভাষা বিজ্ঞানীকে দিয়ে 7 জন ভাষা বিজ্ঞানীকে দিয়ে পরীক্ষা করাবো, কেন পারবে না? কি কঠিন কাজ সম্ভব, এটা দিয়ে অসুবিধা এখানকার সম্ভব কিনা? ঢাকার ভাষা বোঝা যাবে না? সবটাই সদিচ্ছার উপর নির্ভর করছে। সদিচ্ছার উপর নির্ভর করছে যে আমি জানতে চাই কোথাকার। সদিচ্ছার উপর ঠিক, নির্ভর করছে। দায়িত্বটা সরকারকে সরকার নিতে হবে। ঠিক। এবার এই সদিচ্ছা যখন থাকছে না, সদিচ্ছার যখন অভাব লক্ষ্য করা যাচ্ছে, তাহলে আন্দোলন তখন হবে। আন্দোলন ছাড়া তো কোনো পথ নেই। একদম। হ্যাঁ, এই সদিচ্ছা যদি জাগরুক করতে হয়, এই সদিচ্ছাকে যদি মানে কার্যকরী করতে হয়, সত্যি সত্যি যদি চিহ্নিত করতে হয় যে কিছু বাঙালি বাংলাদেশ থেকে হয়তো এসেছেন, যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলছি হয়তো। দীপান্বিতা, আমাদের কথাগুলো কিন্তু সেই আন্দোলনের অংশ। হ্যাঁ, আমরা যে অবশ্যই। বলছি মানুষের কাছে অবশ্যই। পৌঁছচ্ছি, সেই তো আন্দোলনের অংশ। সুতরাং তখন সেই সদিচ্ছা যদি সরকার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি সেই সদিচ্ছাকে তৈরি করতে হয়, যাতে রাষ্ট্র নিজে থেকে আগ্রহী হয়, নিজে থেকে সেই চিহ্নিতকরণের পর্যায়টা চিহ্নিতকরণের কাজটা শুরু করে, হ্যাঁ, তার জন্য আমার মনে হয় আন্দোলনটা জরুরি। এই আমি মুহূর্তে আন্দোলনটা তোমাকে ভীষণ রকম একটা তথ্য দিই, খুব ইন্টারেস্টিং। সাহিত্যিক মানুষ, তুমি বুঝতে পারবে। সুনীতিবাবুর বইতে, আপনাকে বলছি স্যার, লেখা আছে কুণ্ঠে। মুর্শিদাবাদের একটা লোক আর একটা লোককে বলে, কুণ্ঠে গেলি রে, কোনটি যাবো? বলে তো কুণ্ঠে যাবি। কুণ্ঠে হচ্ছে, এটা পাওয়া গেল সুনীতিবাবুর বইতে। কুণ্ঠে মানে কোন ঠাঁয়ে, কোন ঠাঁয়ে গেলি, কুণ্ঠে গেলি, কোন স্থানে? ঠিক আছে, কোন স্থানে গেলি। ঠাঁই মানে স্থান, ঠাঁই নাই ছোট এ তরি। তাহলে কুণ্ঠে মানে কোন ঠাঁয়ে গেলি, এটা মুর্শিদাবাদের পিকুলিয়ার ভাষা। ভাষাটা আমি আমার নিজের এখানে লেখায় মেয়েটা কি করছো গেল তো পাবাজি করে বেড়াচ্ছে। এটা কোনো জায়গার হ্যাঁ, বলবে স্যার, না, আমি আমার নিজের বাঙালি লেখায় বলবে না। ব্যবহার পাবাজি করেছি মুর্শিদাবাদের যে ভাষা। বাজারে কেন ডিঙ্গা বুঝে বিক্রি যাবে না? হচ্ছে। এই ছিল কেন বুঝে যাবে না? উঠে গেলি নিয়ে কিন্তু যদি আমরা দেখি, আমরা এই বাংলাতেই আছি, এই দেশেই আছি। আমাদের প্রত্যেকের কথায় আমাদের 3 জন বিদগ্ধ অতিথি যে প্রসঙ্গ বারবার করে তুলে ধরছেন, কোথাও একটা বিভেদ করার চেষ্টা যদি হয়ে থাকে, আন্দোলন, প্রতিবাদ, রাস্তা এবং রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। আপনাদের 3 জনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা গর্বিত ভারতীয়, গর্বিত বাঙালি, অহংকারের সঙ্গে বলি, আনন্দের সঙ্গে বলি, এবং সেই অবস্থাতেই থাকব। কোনো বিভেদ, কোনো যন্ত্রণা আমাদেরকে কাবু করতে, আটকে দিতে পারবে না, এই বিশ্বাস, আমার ধারণা আপনারা, আমরা সবাই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনার কথা এই পর্যন্তই। সঙ্গে থাকবেন।